আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন গল্পে আসা যাক। ক্রিং ক্রিং ক্রিং। এ আকাশ, ওঠ। দেখ কে যেন কল দিছে তোরে। এই ওঠ। উঠতেছি। চোখ খুলে ফোনটা হাতে নিয়ে দেখি অন্তর কল দিছে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম। ওই শালা কয়টা বাজে, কলেজে আসবি না? আসবো তো, এত তারা কিসের? আর কয়টা বাজে? ভাইয়া কষ্ট করে টাইমটা নিজে একটু দেখে নিন কয়টা বাজে। স্যার কিন্তু 9:30-এ যাইতে বলছিল। ফোনের স্ক্রিনের দিকে তাকাই দেখি 10:09 বাজে। ওই তেই তো সালা, এখন কল দিলি কেন? না দিলেই পারতি। ভাই ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন ভাই। ওই শোন বল। ভাই, কলেজের কি খবর? তোর কপাল ভালো, স্যার এখনো আসে নাই, বলেছে 10:20-তে আসবে। ওকে দোস্ত, তুই কলেজে 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ভালো হইলি না। আচ্ছা তাড়াতাড়ি আয় ভাই। ওকে ওকে। লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম, দৌড়াইলাম ওয়াশরুমের দিকে। কোনো রকমে চোখে মুখে পানি দিয়া প্যান্ট শার্ট পরে রেডি হয়ে কলেজের দিকে যাইতেছি। চলেন পরিচয় পর্বটা সেরে নেই এখন। আমি আকাশ মাহমুদ। আমাদের পরিবারে বাবা মা, আমরা 2 ভাই, আর আমার ছোট কিউট কিউট 2টা বোন আছে। আমি বাবা মায়ের 2 মাত্র সন্তান, মানে মেজো ছেলে। আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আর যার সাথে এতক্ষণ কথা বললাম তিনি হচ্ছেন আমার জিগরা দোস্ত অন্তর। আর ফোন করে কলেজে ডাকার কারণ হচ্ছে আজকে কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তার জন্য। আমার আরও একটা ফ্রেন্ড আছে, নাম এনামুল। আমরা একসাথেই লেখাপড়া করি। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। ক্লাসের সামনে দাঁড়ায় আছি আর ভাবতেছি, স্যার আজকে যাই বলুক না কেন সব হজম করে নিব। আল্লাহর নাম নিয়ে স্যারকে বললাম, স্যার আসবো? কে তুমি? স্যার আমি আকাশ, চিনতে পারতেছেন না? জি বাবা, আমি আপনাকে খুব ভালো করে চিনতে পারছি। তা বাবা, আপনার আগমনের সময় কোনো সমস্যা হয়নি তো? না স্যার, কিছুই হয় নাই। তোর আসতে এত লেট হলো কেন? বোঝাই যাইতেছে স্যার অনেক রেগে আছেন। আসলে স্যার ম্যাসের একজন বন্ধু খুবই অসুস্থ হয়ে পড়ে, সেই জন্য আমি তাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। সরি স্যার লেট করে আসার জন্য, আর এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম। যা, খাতা নিয়ে পরীক্ষা শুরু কর। আমিও কথা মতো খাতার একটা পেজ নিয়ে অন্তরের পাশে গিয়ে বসলাম। ওই শালা তুই মিথ্যা বললি কেন? তুই তো ঘুমাইতেছিলি। আরে বেটা, বুঝলি না? এখন যদি সত্যিটা বইলা দিতাম তাইলে আর আজকে পরীক্ষা দিতে হইতো না। আচ্ছা বাদ দে, এখন 10:40 বাজে, তাড়াতাড়ি শেষ কর, অনেক ক্ষুধা লাগছে। ওকে ওকে। তারপরে পরীক্ষা শেষ করে আমি অন্তর আর এনামুল ক্যান্টিনে গিয়ে পেট ভোজন করে আসলাম। এখন ক্যাম্পাসে বসে আছি। আজকে অনেক আড্ডা দেব, কারণ হচ্ছে আজকে আমাদের সেমিস্টারের লাস্ট পরীক্ষা। তো আড্ডা দিতে দিতে দুপুর 2টা বেজে গেছে। এমন সময় আমার ফোনে বেজে উঠল আর্টসেলের অনিকেত প্রান্তরের মিউজিক রিংটং। হাতে নিয়ে দেখে আম্মু কল দিছে। কল ধরে, হ্যালো আম্মু। তারপরে আম্মুর কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম, তার থেকে একটু বেশি খুশি হলাম। কারণ আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ আম্মু, আমিও ভালো আছি। কি করতেছিস? পরীক্ষার কি খবর? আম্মু আজকে পরীক্ষা শেষ হলো, তাই এখন আমি অন্তরা রেনামুল কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিতেছি। ও ভালো। তা শুন, একটা খবর দেওয়ার জন্য কল দিছি। একটু টেনশনে পড়লাম। আমাকে আমার কিসের খবর দেবে আম্মু? কি হয়েছে আম্মু? কোনো খারাপ খবর নাকি? তোমার কিছু হয়েছে নাকি আব্বুর কিছু হয়েছে? আরে পাগল ছেলে, আমাদের কিছু হয় নাই, আমরা সবাই ভালো আছি। ও আল্লাহ বাঁচালে। তা বলো আম্মু, কিসের খবর? আসলে আমরা তোর ভাইয়ের বিয়ে ঠিক করছি, সামনের সপ্তাহে বিয়ে। তুই একটা কাজ কর, তোদের যেহেতু পরীক্ষা শেষ, তাহলে তুই অন্তর আর এনামুলরে নিয়ে বাড়িতে চলে আয়। মনে মনে আমি একটু অবাক হলাম। ভাইয়ার বিয়ে, কিন্তু ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে। কই, আবার অন্য মেয়ের সাথে তো বিয়ে ঠিক করে নাই তো। তাই সব ভেবে আম্মুকে বললাম, আম্মু ওদের না হয় নিয়ে আসলাম, কিন্তু ভাইয়ার বিয়ে কার সাথে দিয়েছ? আমার বান্ধবী মেয়ের সাথে। আল্লাহ, আজকে ভাইয়া নিশ্চিত সুইসাইড করবে, কারণ ভাইয়া সুমি আপুকে অনেক ভালোবাসে, আর আপুও। আল্লাহ জানে এখন কি হবে। তা না হয় বুঝলাম, কিন্তু আম্মু ভাইয়া কি রাজি এই বিয়েতে? ও রাজি। ও তাহলে তো সব ঠিকই আছে।
আচ্ছা আম্মু, আমরা কালকে চলে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস। আচ্ছা আম্মু, ভালো থাকো। কল কাটার পরে অন্তর আর এনামুল একসাথেই বকে উঠল, কিরে কিসের বিয়ের কথা বললি রে? আরে ভাইয়ার বিয়ের সামনের সপ্তাহে। তাই নাকি? এ তো ভালো খবর। সত্যি অনেক ভালো একটা খবর। তুই একটা ভাবি পাবি, কত মজা করবি। জানি না রে, ভাইয়া তো সুমি আপুকে ভালোবাসতো, কি জানি কি হইল। তাহলে ভাইয়া কার সাথে বিয়ে হইতেছে? আম্মুর এক বান্ধবীর মেয়ের সাথে। ও, আচ্ছা শোন, আমাদের তো সেমিস্টার শেষ হয়ে গেছে আর তোদের হাতেও কোনো কাজ নেই, তাহলে চল আমাদের বাসায়, আম্মু যেতে বলছে তোদের। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাসায় বলতে হবে তো। তুই ঠিকই বলছিস। আরে চাপ নিস না, আমি আছি তো। ঠিকই বলেছিস। আচ্ছা বাসায় তুই একটু বলে দে, তাহলে আর কিছু বলবে না। তুই বলে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে ফোন দে। তারপর ওদের বাসায় রাজি করালাম। এখন তাহলে বাসায় যাওয়া যাক নাকি? আবার সব কিছু তো রেডি করতে হবে। চল তাহলে। বাসায় এসে একটু রেস্ট নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ব্যাগ প্যাক করে রাখলাম, সকালেই যেতে হবে। এখন একটু ফেসবুকে ঢোকা যাক, তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম বন্ধুদের বাসার দিকে। তার আগে একটা কল দিয়ে নেই। ক্রিং ক্রিং। কিরে কি করিস? এই তো রেডি হয়ে তোদের বাসার দিকে যাইতেছি। তোরা রেডি তো? রেডি, একটু বাকি আছে। আচ্ছা আসতেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এনামুল কি করে? ও রেডি হয়ে বসে আছে। আচ্ছা আসতেছি। তারপরে ওদের নিয়ে বাসে উঠলাম। গন্তব্য আমাদের বাসা। প্রায় 4 ঘন্টা জার্নির পরে বাসায় পৌঁছালাম। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কেমন আছিস আব্বু? কেমন শুকিয়ে গেছিস? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? আম্মু আমি অনেক ভালো আছি, আর আমি মোটেও শুকাই নাই, বরং একটু মোটাই হয়ে গেছি। আচ্ছা আম্মু তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা দরজায় দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরে আসবি? আর তোরে না বলছিলাম তোর 2 বান্দরকেও নিয়ে আসবি? ভেতরে তো যাবই, আর আমার বান্দরগুলো আছে, ওই দেখো আসতেছে। ভাইয়ার বিয়ের কথা শুনে অনেক খুশি হয়েছে। ভালো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমরা কেমন আছো? হ্যাঁ আন্টি, আমরা ভালোই আছি, আর একটু বেশিই ভালো আছি, কারণ ভাইয়ার বিয়ে বলে কথা। এরই মধ্যে আমার কিউট কিউট 2টা বোন এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ওইদিকে সুরাইয়া, মানে আমার একদম ছোট বোন, সে তো আমারে জড়াই ধরে কেঁদেই দিল। ভাইয়া কেমন আছিস? আর আমারে ফুলে তুই কেমনে থাকিস? আমার কথা কি তোর মনে পড়ে না? আরে পাগলি কাঁদছো কেন? আর আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। আচ্ছা চল ভিতরে চল। হ্যাঁ আচ্ছা আসো, ভিতরে আসো। আমরা ভিতরে আমার রুমে গিয়ে বসলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হইলাম। আম্মু কই গেলা? ক্ষুধা লাগছে তো। এই তো রান্নাঘরে আছি আমি, হয়ে গেছে আমার। তুই ওদের নিয়ে টেবিলে বস, আমি আসতেছি। আচ্ছা। একটু পরে আম্মু খাবার নিয়ে আসলো, আর আমরা একসাথে খেতে বসলাম। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? ওদের আব্বু তো একটু বিজনেসের কাজে বাহিরে গেছে, চলে আসবে 2-3 দিনের মধ্যেই। ও আচ্ছা। তা সুমাইয়া, তোর লেখাপড়া কেমন চলতেছে? এই তো ভাইয়া ভালোই চলতেছে। ভালো করে পড়িস, আর মাত্র কয়েক মাস বাকি এসএসসির পরীক্ষার। আচ্ছা ভাইয়া। তা সুরাইয়া, আপনার কি খবর বুড়ি? ওই আমারে বুড়ি বলবি না, বলে দিলাম। আর আমার পড়া অনেক ভালো, সুমাইয়ার থেকেও। না রে ভাইয়া, ওর পড়ালেখা একদমই ভালো না। এই বছর একটা ফেল করেছিল। স্যার আমার চিনে, তাই স্যারের বললে পরের ক্লাসে উঠাই দিছি। ভাইয়া মিথ্যা কথা, আমি অনেক ভালো। ও মিথ্যা কথা বলতেছে। আমি মাত্র একটা বিষয় ফেল করছি। আচ্ছা আচ্ছা, কানতে হবে না। আমি তো জানি আমার বুড়িটা অনেক ভালো ছাত্রী, সে মাত্র একটা বিষয় ফেল করেছে, কিছুই হবে না, সামনের বার সে সবগুলাই পাশ করবে।
এইবার তো 2তে অনেক ভালো করবা, তাই না? ভাইয়া। আচ্ছা। ওই তোরা খা, কথা কম বল। তারপরে খেয়ে আমরা রুমে আসলাম। বিকেলের দিকে আমরা ঘুরতে বের হলাম। আমার কিছু এলাকার বন্ধুর সাথে বসে আড্ডা দিয়ে রাত 10টায় বাসায় আসলাম। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। এইভাবে 3 দিন পার করলাম। এর মধ্যে ভাইয়ারে কল করে বাসায় নিয়ে আসা হলো। ভাইয়া ঢাকা একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে আসলো। সন্ধ্যায় ভাইয়ার গায়ে হলুদের সময় একটা মেয়ের দিকে চোখ পড়ল। একটা হলুদ কালারের শাড়ি পরে আমার দিকে আসতেছে। মেয়েরে দেখে ছোট্ট করে একটু ক্রাশ খেলাম। হলুদ শাড়িতে যা লাগছে না, মনে হচ্ছে প্রথম দেখাতেই ভালোবেসে ফেললাম। আমার সামনে এসে সোজা আমার মুখে হলুদ মাখাই দিল। আমিও কম যাই কিসে, আমিও হলুদ নিয়ে ওরে দিলাম মাখিয়ে, আবার আমারে দিল। এবার আমি দিয়ে দৌড় দিলাম। এসে সুমাইয়ার পেছনে দিয়ে যাইতেছিলাম। সুমাইয়া এসে সামনে এসে দাঁড়াইলো। সুমাইয়াও হলুদ মাখিয়ে দিল। তখনই ওই মেয়েটা আমার সামনে চলে আসছে। আর মেয়েটার সামনে আসতেই সুমাইয়া বলল, আরে মিথিলা, তোর এই অবস্থা হলো কি করে? এই যে আপনার ভাইয়ার জন্য। ওহ ভাইয়া, আপনারা তো বলাই হয় নাই। এর নাম মিথিলা, আমার বেস্টু। ও, ইনি তাহলে তোর বেস্টু? জি ভাইয়া। তো ভাইয়া কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। তো ভাইয়া, আপনার বড় ভাইয়া তো হয়ে গেল, আপনার কবে হবে? হবে, সময় হলেই হবে। কি, আপনার এখনো সময় হয় নাই? কই না তো, আমি তো এখনো ছোট আছি, বড় হয়ে নেই, তারপরে করব। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে আপনি কত ছোট। দেখতে দেখতে গায়ে হলুদের পর্ব শেষ হলো। রাত 10টায় আমি, ভাইয়া আর আমার 2 বান্দর মিলে ছাদে গেলাম গল্প করার জন্য। ছাদে চেয়ারে কিছুক্ষণ নীরবতা পালন করলাম। একটু পরে ভাইয়া বলতে শুরু করলো, আকাশ ভাই, আমারে বাঁচা। আমি এই বিয়ে করতেই পারবো না। তুই তো সুমির বিষয়ে জানিস, ওরে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তুই কিছু একটা কর ভাই। ভাইয়া আমারে বলতেছো কেন? আম্মুকে বলতে পারো নাই কেন? ভয় বলতে পারে নাই। প্লিজ ভাই, তুই কিছু একটা কর, আমারে বাঁচা। আর তুই যদি কিছু না করিস, তাহলে আমি এখন বলতেছি, আমি আজকে রাত্রে সুইসাইড করব। কি বলতেছো ভাইয়া? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। সুমিরে ছাড়া আমি আর কাউকেই ভাবতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা করতেছি, তারপরেও পাগলামো করো না। তুমি একটা কাজ করতে পারো ভাইয়া, আজকে রাতেই পালাই যাও, পরে যা হবে সেটা দেখা যাবে। তুই বাঁচালি আমারে ভাই। আজকে রাতে পালাবো, ঠিক আছে, কিন্তু কিভাবে? সেটা আমি কি জানি। এমনিতে তুমি আম্মুর ভয় কিছুই বলতে পারবা না। আর তাছাড়া সুমি আপুকে ছাড়াও তুমি থাকতে পারবা না, তাই যা করার তোমাকেই করতে হবে। আর আমি তোমার কিছু বলতে গেলেই আমি ফেসে যাব। ভাই, তার কোনো দরকার নাই, নিজের কাজ নিজেই করো। আচ্ছা দেখি, আর কিছু হেল্প লাগলে বলবানি। প্লিজ ভাই, না করিস না। আচ্ছা, সেটা না হয় ভেবে দেখা যাবে, কিন্তু ভাইয়া তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। ভাইয়া, তুমি পালাই যাইও না। আম্মুর তোমার উপর অনেক বিশ্বাস। প্লিজ ভাইয়া, সেটা তুমি নষ্ট করো না, তাহলে আম্মু অনেক কষ্ট পাবে। তুই যা বলতেছিস তা সবই সত্যি, কিন্তু এটাও সত্যি যে আমি সুমিকে ছাড়া বাঁচতে পারবো কিনা জানি না, তবে অনেক কষ্ট হবে, আর আমাকে এই কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হবে। আচ্ছা, তুই কি চাস আমি সারা জীবন এভাবেই কষ্টে থাকি? বেটা ইমোশনাল কথা বলা শুরু করছে। না ভাইয়া, আমি তো কখনোই চাই না, কিন্তু ভাইয়া আমাদের একটু সুখের জন্য কি আব্বু আম্মুরে কষ্ট দেওয়া ঠিক হবে? তা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি এখন কি করব তুই বলে দে ভাই। আমি বলি কি ভাইয়া, তুমি আম্মুরে একবার বলেই দেখো আম্মু কি বলে। আমি বলছিলাম, কিন্তু আম্মু কোনোভাবে সুমিকে মেনে নিবে না। বলছে আম্মু নাকি আন্টিকে কথা দিয়ে ফেলেছে, এখন সে না করতে পারবে না, তাই আমাকে নাকি সুমিকে ভুলে যেতে হবে। আচ্ছা ভাইয়া, শান্ত হও আর আম্মুর কথা মেনে নাও, এতে তোমারই ভালো হবে আর আম্মু খুশি হবে। দেখছি কি করা যায়। তবে একটা কথা সত্যি, আমি সুমিকে কোনো দিনই ভুলতে পারবো না। বিয়ে যদিও এই মেয়ের সাথে হয়ে যায়, তারপরেও আমি সুমিকে ভুলতে পারবো না। আচ্ছা দেখো, তোমার যা ভালো মনে হয় করো, আমার ঘুম আসছে, আমি গেলাম। আচ্ছা যা, আমি যাব একটু পরেই। আচ্ছা, গুড নাইট।
তারপরে চলে আসলাম রুমে। রাত বাজে 12টা। একটু ঘুমেও ধরেছে বটে, তারপরেও ফেবুতে ঢুকে আপনাদের জন্য গল্প লিখতে বসলাম। গল্প লিখতে লিখতে 2টা বেজে গেছে। তারপরে ঘুমাই গেলাম। সকালে কারো চিল্লাচিল্লিতে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলে বাহিরে আসলাম, দেখি আমুর মুখটা কালো হয়ে আছে। কিছুই বুঝতেছি না কি হয়েছে, সবারই একই অবস্থা। সুমাইয়ারে ডাক দিলাম, কিরে কি হয়েছে রে, সবাই এমন করে আছে কেন, আর আম্মুর কি হয়েছে? সুমাইয়া কোনো কথা না বলে একটা চিরকুট হাতে ধরিয়ে দিল। চিরকুটটা পড়ার পরে আমার তো নিজেই নিজেকে মারতে মনে চাইতেছে। তাতে লেখা ছিল, প্রিয় আম্মু, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। চিঠিটা লেখার কারণ হচ্ছে, আম্মু তুমি তো জানোই আমি সুমিকে ভালোবাসি। আমি ওরে ছাড়া কিছুই ভাবতে পারি না। রাত্রে যখন ঘুমাতে গেলাম তখন আমার মনে হচ্ছিল আমি আমার জীবনের অনেক বড় কিছু একটা হারিয়ে ফেলতে যাইতেছি। তুমিই বলো, যাকে এতটা ভালোবাসি তাকে ছাড়া সারাটা জীবন থাকবো কিভাবে? তাই তোমাদের সবাইকে কষ্ট দিয়ে আমি চলে যাচ্ছি। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিও। ইদি তোমার অবাধ্য ছেলে পারভেজ। আমি চিঠিটা পড়ার পরে নিজেকে নিজেই গালি দিতে মনে চাইতেছে। শালার, কালকে যদি আমি ভাইয়াকে মজা করে না বলতাম পালিয়ে যাওয়ার কথা, তাহলে আর আজকে এই দিন দেখতে হইতো না। এখন কি করি আমি? আম্মু যদি জানতে পারে যে এই কাজের জন্য আমি দায়ী, তাহলে আমার জীবন শেষ। আল্লাহ আমারে রক্ষা করো। এর মধ্যে আন্টির বাসায় বলে দেওয়া হয়েছে যে ভাইয়া পালাইছে। ওইদিকে তো আম্মুকে আন্টি সেই রকম ঝাড়তেছে। একটু পরে আম্মুকে দেখলাম উঠে রুমের দিকে গেল। আমি আর এখন কি করব, তাই অন্তর আর এনামুল্লের নিয়ে ছাদে গেলাম ব্রাশ করতে করতে। আর তখনই সুমাইয়া পেছন পেছন বলতেছে আম্মু নাকি আমারে তার সাথে দেখা করতে বলতেছে। আল্লাহ, এখন আমি কি করি? তাহলে কি ভাইয়ার পালানোর কথা আম্মু জেনে গেল নাকি? আজকে তাহলে আমি শেষ। আল্লাহ, এবারের মতো আমারে বাঁচাই দাও, আর কোনোদিন কারোর উপকার করব না। ভয়ে ভয়ে আম্মুর রুমের সামনে গিয়ে আম্মুকে ডাক দিলাম, আম্মু আসবো? আমাকে ডাকছিলে নাকি? আর কথা আছে। আল্লাহ বাঁচাও। হ্যাঁ আম্মু বলো, কি বলবে? আমি একটা ডিসিশন নিছি, আশা করি তুমি আমার কথা একমত হবে। যাক, আল্লাহ বাঁচাইলা। তাহলে মনে হয় ভাইয়ার ব্যাপারটা জানে না। হ্যাঁ অবশ্যই আম্মু, তুমি যা বলবে তার সাথেই আমি একমত। আগে আমার মাথা ছুঁয়ে কথা দে যে আমি যাই বলবো তুই রাখবি। আম্মু এরকম করে বলতেছো কেন? আচ্ছা বলো তুমি, আমি রাখবো। না, তুই আগে আমার মাথা ছুঁয়ে কথা দে। আচ্ছা এই ধরলাম। এখন বলো আম্মু, তুমি যাই বলবে আমি তাই করব। কথাটা হলো, হ্যাঁ বলো। আমি তোর সাথে নিপার বিয়ে দিতে চাই, তুই কিন্তু কথা দিছিস। আম্মুর কথাটা শোনার সাথে সাথে মনে হলো আমি মাটির ভিতরে ঢুকে যাইতেছি। আম্মু এটা কি বললো? এটা কিভাবে সম্ভব? আমার মুখ দিয়ে একটা কথা বলার মতো শক্তি নাই। কি ভাবছিলাম আর কি হয়ে গেল? কিরে, কিছু বলিস না কেন? আমার কথাটা রাখবি তো? আমাকে তোর আন্টির সামনে মুখটা রাখবি তো? তোর ভাইয়া চলে যাওয়ার কথা শুনে তোর আন্টি আমাকে অনেক কথা শোনাইছে, আর আজকে যদি এই বিয়েটা না হয় তাহলে আমার আর বেঁচে থাকা আর না থাকা সমান কথা হবে। এখন তুই দেখ কি করবি তুই। আম্মুর মুখে মরার কথাটা শুনে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আম্মু তুমি যা বলবে তাই হবে, তবুও প্লিজ তুমি এইসব কথা আর বইলো না। আমি বিয়ে করব। আমাকে বাঁচালি বাবা। আজকে এই বিয়েটা না হলে হয়তো তোর আন্টির কাছে আমি সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকতাম। আচ্ছা আম্মু ঠিক আছে, তুমি যা বলবে তাই করব আমি। আমার জন্য তোমাকে কারোর কাছে ছোট হতে হবে না। তারপরে আম্মু বলল, যা বাবা, রুমে যা আর রেডি হয়ে নে। একটু পরে আবার বউ আনার জন্য বের হতে হবে, তুই এখন রেডি হয়ে নে। আচ্ছা আম্মু। রুমে চলে আসলাম মুখটা কালো করে। এনামুল জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে রে? কি হয়েছে বলবি তো? আরে কি হয়েছে বলবি তো নাকি? না বললে জানবো কিভাবে? বল কি হয়েছে? দোস্ত আমি শেষ হয়ে গেলাম রে। কেন, কি হয়েছে খুলে বল তো। দোস্ত আম্মু বিয়ে ঠিক করছে আমার, একটু পরে নাকি আমার বিয়ে। কি রে, কি বলিস? কেমনে কি হইলো? আর এটা তো অনেক ভালো খবর আর অনেক খুশির খবর। শালা মজা নিতাছোস তাই না? আমি মরতেছি আমার জ্বালায়। দোস্ত তুই একটু শান্ত হ আর বল কি হয়েছে, কেমনে কি হয়েছে। দোস্ত আজকে রাতে নাকি ভাইয়া পলাইছে, আর আন্টি আম্মুরে অনেক কথা শোনাই দিছে। আম্মু অনেক কান্না করছে। তারপরে জানি না কি কথা হয়েছে আম্মুর সাথে। একটু পরে আম্মু আমার রুমে ডেকে বলতেছে আজকে নাকি আমার বিয়ে। যেই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়ের সাথেই নাকি আমার বিয়ে হবে।
আম্মু বলতেছে আমি যদি বিয়েটা না করি তাহলে আম্মুর সম্মানটা নষ্ট হয়ে যাবে, আমারে মরার হুমকি দিছে। আরে বেটা, এই ব্যাপার তাহলে? আরে এইটা কোনো ব্যাপার হলো? আর আন্টি যা করছে ঠিকই তো করছে, তার সম্মান বাঁচানোর জন্য যা করা দরকার ছিল তাই করেছে। দোস্ত আমি কিছুই জানি না, তবে বিয়েটা তো আমার করতেই হবে। দোষ জাস্ট চিল। আর এই দেখ, তোর কপালটা কত ভালো, ভাই আর বিয়ে খাইতে আসছিস আর নিজেই এখন ভাবির বিয়ে করতেছিস। এনামুল ওরে কিন্তু চুপ থাকতে বল, ওরে লাথি মেরে ভবিষ্যৎ সন্তানের বাবা ডাক শোনা বন্ধ করে দিব। আরে আরে চেতিস না তুই। আর এখন তুই চল, রেডি করে দেই তোকে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে গোসল করে আসলাম। ওরা আমায় ভাইয়ার জন্য কেনা শেরওয়ানি পরিয়ে রেডি করে দিল। পরেই বের হব। আব্বু আম্মুকে সালাম করে বের হয়ে গাড়িতে বসলাম। অন্তর এনামুলও আমার সাথেই বসছে। ওরা কথা বলতেছে আর আমার রাগ তুলতেছে। কিছুক্ষণ পরে আমরা বিয়ে বাড়ির সামনে চলে গেলাম। গাড়ি থামালো, ওরা সবাই নেমে গেছে। আমি একাই গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পরে আমাকে গাড়িতে নামিয়ে গেটের সামনে নিয়ে যাওয়া হলো। ওইখানে গিয়ে ধরলো কয়েকটা মেয়ে ঘিরে, বলতেছে টাকা চাই, টাকা না দিলে নাকি ভিতরে দেওয়া হবে না। কি আর করার, নিজের সম্মান বাঁচাতে পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে এনামুল রে দিতে বললাম। এনামুল টাকা দিতেই মেয়েগুলো পুরাই খেপে গেল। জামাই মানুষ এত কিপটা হয় জানতাম না। আজকাল কেউ 10 টাকা ভিক্ষাও দেয় না। গেল মেজাজটা 44 হয়ে। আমিও বলে দিলাম, এইখানে তাহলে কিসের জন্য দাঁড়াইছেন? আমি তো ভাবছিলাম এটার জন্যই দাঁড়াইছেন, তাই তো 10 টাকা দিলাম। অমনি এনামুল আর অন্তর আমার মুখ চেপে ধরলো আর বলতেছে, ওই বেটা, কি বলতেছিস সেইগুলা? চুপ করে থাক, মান সম্মান শেষ করিস না ভাই। আচ্ছা, আপনারা কত টাকা চান? বেশি না, 10,000 দিলেই হবে। মগের মুলুক পেয়েছেন নাকি? 10,000 টাকায় কয়টা শূন্য হয় জানেন সেটা? ওই মিস্টার, 10,000 টাকার 1 টাকা কম হলেও কিন্তু বউ নিতে দেব না। আচ্ছা, কিছুটা তো কনসিডার করেন। আচ্ছা ঠিক আছে, 9,990 দেন। কি বলতেছে? মাত্র 10 টাকা কমালেন? 10 টাকা তো কেউ ভিক্ষাও দেয় না। তাহলেই বুঝুন 10 টাকা আমাদের কিভাবে দিতে গেলেন। আচ্ছা সরি বলতেছি, এইবার কিছু তো কমান। তারপরে অনেক দরদাম করে 5,000-এ ফিক্সড করলো, কিন্তু একটা শর্ত দিছে, সেটা মানতে হবে। আর অন্তত শালায়ও বোকার মতো রাজি হয়ে গেল কিছু না শুনেই। তারপরে বলল, সত্য সেরকম বেশি কিছুই না, জাস্ট একটা গেম হবে। ও এই ব্যাপার? আচ্ছা আগে বলেন তো দেখি, কি গেম? এই যে দেখতেছেন শরবতের গ্লাসগুলো, এখান থেকে 1 গ্লাস শরবত নিয়ে একেবারেই খেতে হবে জামাইয়ের। আমরা খেলে হবে না? না, জামাই প্রথমে আমার সাথে যা, তার জন্য জামাইকে এই গেমটা খেলতে হবে। কি আর করার, গেম তো খেলতেই হবে। তবে এর মধ্যে কিছু সন্দেহের গন্ধ পাচ্ছি। দেখে শুনে ভালো এটা গ্লাস নিলাম আর একদমই খেয়ে নিলাম। একটু পরে বুঝতে পারলাম এটা মরিচের শরবত ছিল। আমার নাক কান দিয়ে গরম বের হইতেছে, চোখটা লাল হয়ে গেছে, কিন্তু কাউকে বুঝতে দিতেছি না। কি জামাই বাবু, কেমন লাগলো শরবতটা? হ্যাঁ খুব ভালো, কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিল। কিরে, শরবতগুলো চেঞ্জ হলো কিভাবে? কই সবগুলা? শরবতে তো মরিচে করে দেওয়া ছিল, কিন্তু মিষ্টির শরবত কিভাবে আসলো আমি জানি না। তারপরে মেয়েটা আমাকে বলল, হো তাই নাকি? তাহলে ঠিক আছে। শালার আমি তো বুঝতে পারতেছি আমার ভিতর দিয়ে কি হয়ে যাইতেছে। গেটের সব দেনা মিটিয়ে ভিতরে ঢুকলাম। আমার স্টেজে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু আমার 2 বান্দর এর একটারও দেখা পাইতেছি না। হয় মেয়ে পটানোতে ব্যস্ত, যাই হোক অনেকক্ষণ বসে দেখে মাজা ব্যথা হয়ে গেল। কি আর করার, বসে তো থাকতেই হবে। ওদেরকে ডেকে এনে ওদের সাথে আড্ডা দিলাম কতক্ষণ। তারপরে কাজী আসলেন আর বিয়ের কাজ সম্পন্ন করলেন। শ্বশুর বাড়িতে বিয়ের সকল ফর্মালিটিস মেনে এখন বিদায়ের সময় হয়ে গেল। মেয়েরা যে এত কান্না করতে পারে, আমার বিয়ে না করলে হয়তো জানতেই পারতাম না। বিদায়ের সময় শ্বশুর আব্বাজান আমার হাত ধরে বললেন, বাবা, আমার একমাত্র মেয়ে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওরে একটু দেখে রেখো বাবা, ওরে কখনো কষ্ট দিও না। আব্বু আপনি চিন্তা করবেন না, আমি থাকতে ওর কখনোই কষ্ট হবে না। বাবা তুমি তো জানোই বিয়েটা কেমন করে হয়ে গেল। নেহাত তোমার আম্মু আমাদের এত বড় অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন। আর বিয়েটা যেমন করেই হোক বাবা, এখন তোমরা স্বামী স্ত্রী, ওকে তুমি মেনে নিবে।
আর ওরে কষ্ট দিও না। আচ্ছা আব্বু। এবার আসলেন শাশুড়ি। বাবা, আমার মেয়ে একটু রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। বাবা, আমার মেয়েরে তুমি কখনো কষ্ট দিও না। আচ্ছা আম্মু। তারপরে তাদেরকে সালাম করে গাড়িতে গিয়ে বসলাম। বউও তাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। তারপরে গাড়িতে আমার পাশে এসে বসলো, কিন্তু অনেকটা দূরে সরে বসলো। যাই হোক, বউ নিয়ে বাড়িতে চলে আসলাম। সবাই দেখি দরজার সামনে দাঁড়ায় আছে, হয়তো বউ বরণ করে ঘরে নিবে বলে। তো বউ নিয়ে বাড়ির দরজার সামনে গেলাম। এ কি, সবাই তো দেখি বউ নিয়ে ব্যস্ত, আমার কোনো নামগন্ধ নাই এখানে। তোর কি বিয়েই করলাম, এখন নিজের দাম কমে গেল। যাই হোক, বরণ করা শেষ করে বউকে নিয়ে আমার রুমে গেল। আমি আর কি করব, অদম আকাশ ছাদে গিয়ে উপরের আকাশ পানে চেয়ে আছে। কিছুক্ষণ পরে হারামিগুলো আসলো, আর এসেই, দোস্ত কেমন আছিস? মজা নিতেছিস? দোস্ত দেখ, আজকে তুই ভাবি বিয়ে করে ফেললি। শালা ঠিক করে বল, তোর ভাবি বিয়ে করছি নাকি আমার ভাবি? ওই হলো একই কথা, তুই আমার ভাবিরেও বিয়ে করছিস, আবার আমার ভাবিরেও বিয়ে করছিস। এনামুল দোস্ত, ওরে চুপ করতে বল, আমি কিন্তু ওরে ছাদ থেকে ফেলে দিব। দোস্ত, চেতিস না তুই, ও তো আর খারাপ কিছুই বলে নাই, সত্যি কথাই তো বলতেছে। এনামুল্লাহ শালা, তুইও ওর হয়ে কথা বলতেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, যা হার হয়ে গেছে, এখন আর এসব ভেবে কোনো লাভ নাই। হুম। দোস্ত টিট দিবি না? হ, তোরে অনেক বড় করে ট্রিট দিব। একবার কলেজে যাইয়া নেই, অনেক বড় একটা ট্রিট দিব। আচ্ছা আচ্ছা দোস্ত, তোর টিট দিয়া লাগবো না। কেন, ট্রিট দিব নে, রেডি থাকিস। এর মধ্যে আম্মু ছাদে আসছে, আর এসে বলতেছে, কিরে আকাশ, এইখানে কি করিস? আম্মু কিছু না, এই তো আমরা বসে আড্ডা দিতেছি। আজকের দিনেও আড্ডা দিতে হয়? ঘরে বৌমা একা বসে আছে, যা রুমে যা। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল। দোষ, যা তাহলে বাসর ঘরে, আজকে কিন্তু বিড়াল মারতেই হবে। ওই শালা বিড়াল কেন মারবো? আরে বাসর রাতে বিড়াল মারতে হয়, তুই ঘরে যা, সব বুঝতে পারবি। আচ্ছা। অন্তত আর এনামুল আমারে আমার রুমের সামনে নিয়ে গেল। আমার কেমন যেন ভয় ভয় লাগতেছিল। আজকে নিজের রুমে নিজের যাইতেই ভয় পাইতেছি। এমনটা কেন হইতেছে বুঝতে পারতেছি না। হয়তো আজকে এক অপরিচিত কারোর সাথে একই ছাদের নিচে একই ঘরে থাকতে হবে। হয়তো আজকের পর থেকে আমার জীবনের পথ চলাটা পাল্টে যাবে। সব ভয় উপেক্ষা করে রুমে ঢুকেই পড়লাম, আর বাহির থেকে দরজাটা লাগিয়ে দিছে হারামিগুলা। আমিও ভিতর থেকে দরজা লাগিয়ে দিলাম। আস্তে আস্তে খাটের দিকে এগোতে লাগলাম। বউ এসে আমাকে সালাম করে আবার খাটে গিয়ে বসলো। আমি আর কিছু না বলে খাটের একপাশে বসলাম। তখনই নিপা, বউয়ের নাম আগেই হয়তো বলেছিলাম, বলতে শুরু করলো, কেন করলেন আপনারা আমার সাথে এমনটা? কি বলতেছেন? আমি তো কিছুই করি না। হ্যাঁ, আপনি কিছুই করেন নাই, কিন্তু আপনারাই তো এসব করছেন। কেন আমার সাথেই কেন? দেখুন, যা হয়েছে সব ভাইয়ের জন্য হয়েছে। এখানে আমাদের কারোর কোনো দোষ নেই। ভাইয়া একটা মেয়েকে ভালোবাসতো, তাকে ছাড়া আপনাকে বিয়ে করতে পারবে না, তাই চলে গেছে। আপনারা আমার সাথে এমনটা না করলেও পারতেন। জানেন একটা মেয়ের কত স্বপ্ন থাকে? আমারও অনেকগুলো স্বপ্ন ছিল। আমি কোনো দিন রিলেশন করিনি, কারণ আমার সব ভালোবাসা আমার স্বামীর জন্য রেখে দিয়েছিলাম। আপনার ভাইয়ার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে তাকে নিয়েই ভাবতে শুরু করেছিলাম। অত এক মুহূর্তেও সব এলোমেলো করে দিল। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তবে আমার কিছু কথা আছে, আশা করি আমার কথাগুলো মেনে নেবেন। হ্যাঁ বলুন। আমি এখনো আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারি নাই। হয়তো কোনো মেয়ের পক্ষেই এত তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব না, তাই আমার কিছুদিন সময় চাই। আশা করি আমি না বলা পর্যন্ত আমার কাছে আসার চেষ্টা করবেন না। ওকে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। আমি আমার ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে বারান্দায় গেলাম। আমি আবার সিগারেট খাই, তবে খুব বেশি না, অল্প। গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম। রাত তখন 1টা বাজে। সিগারেট খাচ্ছি আর ভাবছি নিপার কথা। সত্যি আমরা ওর সাথে হয়তো খারাপ করেই ফেলেছি। এমনটা ভাইয়া না করলেও পারতো। সত্যি তো, একটা মেয়ের অনেকগুলো স্বপ্ন থাকে, আর আমরা তা নষ্ট করে দিলাম। হ্যাঁ, আমাকে ওর কথাগুলো মানতেই হবে। ও যতদিন নিজ ইচ্ছায় না বলবে, ততদিন আমি ওরে টাচ করব না। অনেকক্ষণ বসে থেকে কেমন ঘুম ঘুম পাচ্ছে। এইদিকে সিগারেটও শেষ, যাই গিয়ে ঘুমিয়ে পড়ি।
রুমে ঢুকতে দেখলাম নিপা ঘুমিয়ে আছে। ওর চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে একবার মুখে পড়ছে, আবার সরে যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে এতটা সুন্দর লাগে আমার আগে জানা ছিল না। আমি এক ধ্যানে চেয়ে আছি। মন চাইছে একবার গিয়ে ওর চুলগুলো ছুঁয়ে দেই, একবার ওর নরম ঠোঁটগুলো ছুঁয়ে দেই, কিন্তু না, আমি তো এইটা করতেই পারি না। ও নিজেই বারণ করছে। যাই হোক, অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে ভাবলাম এখন আমি কোথায় ঘুমাই। একই খাটে ঘুমাইতে গেলে রাতে হয়তো টাচ লেগে যেতে পারে, তার থেকে ভালো আমি সোফায় ঘুমাই। যেই ভাবা সেই কাজ, সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কারোর ডাকে। চোখ খুলে দেখি নিপা ডাকতেছে। হয়তো মাত্রই গোসল করছে, চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে, মুখেও কিছুটা পানির ফোঁটা লেগে আছে। এক নজরেই তাকিয়ে আছি ওর দিকে। এ যেন এক নেশার মতো কাজ করছে। সব কিছুই আমার এলোমেলো হয়ে যাচ্ছে। আমার নেশা কাটলো নিপার ডাকে। এই যে কি হলো, ডাকছি শুনতে পাচ্ছেন না? কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, কি কি হলো, কতক্ষণ ধরে ডাকতেছি, শুনেন নাই নাকি? হ্যাঁ না মানে না। হ্যাঁ কি না শুরু করছেন? উঠেন, আম্মু ডাকতেছে, খেতে যাওয়ার জন্য বলতেছে। ও হ্যাঁ, আচ্ছা আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। আমি চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হচ্ছি আর ভাবতেছি কি আছে ওর মাঝে। যখনই দেখাই কেমন যেন হয়ে যায় আমি। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নিপা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হলো, আপনি নিচে যান নাই? না, ভাবলাম একসাথেই যাই। আমি আগে গেলে আবার কি না কি ভাববে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমার হয়ে গেছে। তারপরে বের হলাম দুইজনে, গিয়ে টেবিলে বসলাম। আমার পাশে নিপা বসলো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটু পরে নিপাও চলে আসলো আর এসেই বলতেছে, এই শুনুন, আজকে আমাদের বাসায় যেতে হবে, বিকেলে রেডি হয়ে থাকবেন। কেন আপনাদের বাসায় যেতে হবে কেন? বিয়ের পরে সবারই যেতে হয়। আচ্ছা ঠিক আছে। তারপরে দুপুরে খেয়ে দিয়ে বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বের হলাম। আর সারাটা সময় আমারে জ্বালাই খাইছে। সন্ধ্যার একটু আগে আম্মু কল দিল। হ্যালো আম্মু। ওই হারামজাদা, কই তুই? আম্মু আমি তো একটু মাঠের দিকে। কেন, কি হয়েছে? তোরে বৌমা সকালে বলে নাই আজকে ওদের বাসায় যেতে হবে? আম্মু ভুলে গেছি। তাড়াতাড়ি বাসায় আয়, তোর শ্বশুর আসছে। আচ্ছা আম্মু। ফোনটা রেখে ওদেরকে নিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি শ্বশুর আসছে, সাথে আরও কয়েকজন। গিয়ে সালাম করলাম, তারপরে কিছু কথা বললাম। সন্ধ্যার পরে গেলাম শ্বশুর বাড়ি, সাথে আমার 2 বান্দরও আছেন। শ্বশুর বাড়ি গিয়ে মনে হয় বিপদেই পড়ে গেলাম। এত খাতির যত্ন। খাবার টেবিলে গিয়ে তো আমি অবাক। এত খাবার আর কমপক্ষে 30 পদে রান্না করছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে গেলাম। আমাকে নিপার রুমে থাকতে দেওয়া হয়েছে। বউ বলে কথা, বউয়ের সাথেই তো থাকতে দিবে। রাতে ঘুমাইতে গিয়ে বাঁধলো আরেক সমস্যা, ওর রুমে সোফা নেই। আমি এখন কোথায় ঘুমাবো? কি হলো, ঘুমাবেন না? হ্যাঁ ঘুমাবো তো, কিন্তু আপনার রুমে সোফা নেই, ঘুমাবো কোথায়? থাক, সোফা খুঁজতে হবে না, আপনি খাটেই ঘুমান, সমস্যা নেই। আর নিজে ঠিক থাকলেই সব ঠিক। আচ্ছা। ঘুমাইতে গেলাম, মাঝে একটা কোলবালিশ দিয়ে ঘুমাইলাম। সকালে ঘুম থেকে উঠে তো আমি পুরাই অবাক। চোখ খুলতে দেখি নিপা আমাকে জড়িয়ে ধরে আছে। ঘুমন্ত অবস্থায় নিপাকে ঘুমপড়ির মতো লাগতেছে। আমি মুগ্ধ নয়নে দেখছি, কি অপরূপ সৌন্দর্য। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। একটু পরে মনে হলো নিপা নড়ে চড়ে উঠছে। নিপা চোখ খুলতেই আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জায় পড়ে গেল। সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে। তারপরে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে বসে আছি। এমন সময় নিপা আসলো রুমে আর বলল খেতে ডাকে আম্মু। আমিও চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। একটু পরে কিছু শালিকা আসলো, রুমে এসেই বলতেছে, কি দুলা ভাই, রাত কেমন কাটলো আমাদের আপুর সাথে? আরে সেটা দুলাভাইকে দেখেই বোঝা যাচ্ছে, রাতটা ফাটাফাটি কাটছে। কি দুলাভাই, ঠিক বললাম তো? হ্যাঁ একদম ঠিক বলছো। তার দুলা ভাই শুধু আপুকে নিয়ে থাকবেন? আমাদেরকে কি একটু সময় দিবেন না? হ্যাঁ কেন নয়, আমার এত সুন্দর সুন্দর শালিকারা আছে আর আমি তাদের সময় দিব না? এটা কি হয়? এই তো আমার দুলাভাইয়ের মতো কথা। তাহলে আজকে আমাদের ঘুরে নিয়ে যাবেন? আচ্ছা নিয়ে যাব, কিন্তু আমি তো এখানে কোথাও ঠিক মতো চিনি না।
আরে দুলা ভাই, আপনার চিন্তা হবে না, আমরা আছি তো। আপনি শুধু আমাদের সাথে যাবেন। আচ্ছা। এর মধ্যেই নিপা চলে এলো রুমে, আর এসেই ওদেরকে পাঠিয়ে দিল রুম থেকে। এই যে মিস্টার। আকাশ? হ্যাঁ, আপনাকে ওরা কি বলতেছিল? কই কিছু না, এমনি আড্ডা দিচ্ছিলাম। আমি কিছু শুনেছি, সো মিথ্যা বলবেন না। আরে ওরা বলতেছিল আজকে ঘুরতে যাবে, তাই আমাকে নিয়ে যাবে। ও, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, এত সুন্দর সুন্দর শালিকারা আমাকে ধরছে, আমি কি না করতে পারি? ও ভালো। নিপা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। বিকালে শালিকাদের নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবেই চলে গেল বেশ কয়েকদিন। এরই মধ্যে আমাদের কলেজ খুলে গেল, কিন্তু আমি একটা বিষয় এখনও জানতাম না, আর তা হলো নিপাও নাকি আমাদের কলেজে পড়ে। কিন্তু কিভাবে কি? আমি তো রোজ কলেজে যাই, তাহলে ওকে আগে কখনো দেখি নাই কেন? আম্মুর কাছে বিষয়টা জিজ্ঞেস করায় বললেন ও নাকি হোস্টেলে থাকে, আর হোস্টেল থেকে বেশি বের হয় না, আর যখন বের হয় তখন বোরখা পরে বের হতো। যাই হোক, পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে বের হব, এমন সময় আম্মু বললেন, আকাশ, তুই আর বৌমা যেহেতু একই কলেজে পড়িস, তাহলে তুই ওকে নিয়ে যা। এত দূরের রাস্তা, আগে তো ওর আব্বু ওকে দিয়ে আসতো, এখন তুই আছিস, তুই ওকে নিয়ে যা। কি আর করার, ওকে নিয়েই বের হলাম। সবার থেকে বিদায় নিয়ে ওকে নিয়ে বাস স্টেশনে গেলাম। টিকিট কাটলাম, দুইজন পাশাপাশি সিটে বসলাম। গন্তব্য কলেজ। ও, আপনাদের তো বলতে ভুলেই গেছি, এনামুল আর অন্তর নিপাদের বাসা থেকে এসেই চলে যায় ওদের বাসায়। কলেজে পৌঁছাতে 4 ঘন্টা লেগে গেল। এর মধ্যে নিপা বাসে ঘুমিয়ে পড়েছিল, আমার কাঁধে মাথা রেখেই ঘুমিয়েছিল। বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম, ওকে কলেজ গেটে নামিয়ে দিয়ে আমি আমার মেসে চলে গেলাম। অনেক দিন পরে মেসে আসলাম, রুম গোছালাম, তারপরে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার এনে রাতে খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আর আসছে না। এতদিন তো একসাথে ঘুমাতাম, মাথায় এখন শুধু নিপা। অনেক কষ্টে ঘুমালাম। সকালে ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আননোন নাম্বার, রিসিভ করি নাই, তাই বেশ কয়েকবার রিং হচ্ছে। বিরক্ত হয়ে রিসিভ করলাম। হ্যাঁ, কে বলছেন? আর এত সকাল সকাল ফোন দিছেন কেন? আমি নিপা বলতেছি। আপনি এখনো ঘুমিয়ে আছেন? ও আপনি? না, আসলে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন উঠে কলেজে যান, আম্মু এটা বলতেই বলেছিল। ও আচ্ছা। ধুর শালা, কই ভাবলাম বউয়ের হয়তো আমার উপর একটু মন নরম হয়েছে, তাই কল দিছে। এই তো দেখি আম্মু বলছে বলে কল দিল। ধুর, ভাল লাগে না। উঠে পড়লাম, ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। নতুন কিছু বই কিনে কয়েকটা ক্লাস করে বন্ধুদের নিয়ে মামার দোকানে গেলাম। গিয়ে সিগারেট নিলাম। সিগারেট খাচ্ছি আর আড্ডা মারছি। এমন সময় একটা মেয়ে আসলো। মামার দোকানে বোরখা পরা ছিল। আমার দিকে বেশ কয়েকবার তাকালো। ওর চোখ দেখে কেমন যেন লাগলো, মনে হচ্ছে এই চোখ আমি আগেও দেখেছি। তো যাই হোক, এত কিছু না ভেবে আবার আড্ডায় মন দিলাম। কিন্তু পরক্ষণেই আমার মাথা গরম হয়ে গেল। একটা ছেলে এসে আমার কাছে কি যেন নেওয়ার বাহানায় মেয়েটার সাথে ধাক্কা খেলো। আমি ভালো করে বুঝতে পারলাম ছেলেটা মেয়েটার সাথে অসভ্যতা করছে। কিছুই বললাম না। মেয়েটা মামার থেকে কয়েকটা খাতা আর কলম নিল। বিল দেওয়ার সময় আবার সেই ছেলেটা একই কাজ করছে বেশ কয়েকবার। এমন করায় মেয়েটা রেগে আমার দিকে তাকালো আর ছেলেটাকে বলতে লাগলো, সমস্যা কি আপনার? এইভাবে অসভ্যতা করছেন কেন? অসভ্যতার কি দেখলে? আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? সেটা আমার ব্যাপার, তোমার কি? এইবার আমার মাথা পুরাই গরম হয়ে গেল। বন্ধুদের নিয়ে গেলাম ওর কাছে। কি হয়েছে আপু, এনি প্রবলেম? এই ছেলেটা তখন থেকে অসভ্যতা করছে। কিরে ভাই, এমন করছিস কেন? ও তোর কি হয়? সেটা কি তোকে বলতে হবে নাকি? এনামুল, অন্তর, চল একটু ওরে ওইদিকে নিয়ে চল। ওরা ছেলেটাকে ধরে নিয়ে গেল আর আমি, আচ্ছা আপু, কোনো সমস্যা নেই, আপনি যান। আর মামা, ওনার কি লাগে জলদি দিয়ে দাও। আচ্ছা মামা।
দেখলাম মেয়েটা আমার দিকে কেমন ভরসার চোখে তাকালো আর বলল ধন্যবাদ, কিন্তু মেয়েটার কণ্ঠ আমার কেমন যেন পরিচিত পরিচিত লাগছিল। আমি আর কিছু না ভেবেই চলে আসলাম ছেলেটাকে বুঝাইতে। আসলে কলেজে আমাদের একটা গ্যাং আছে। গ্যাং বললে কেমন যেন শোনায়। আসলে আমরা ক্লাসের বেশ কয়েকটা বন্ধু আছি যারা সব সময় এক হয়ে কাজ করি আর সব খারাপের বিরুদ্ধে কাজ করি। আর আমার সব বন্ধুগুলো ওইখানেই স্থানীয়, তাই আমরা চলি অন্যরকম পাওয়ারে। কেউ কিছু বলতেও পারে না, সবাই অবশ্য ভালো কাজের জন্য সম্মান করে। যাই হোক, ছেলেটাকে উদুম কেলিয়ে ছেড়ে দিলাম আর বললাম নেক্সট টাইম এমন যদি দেখি তাহলে এর থেকেও বেশি থেরাপি দিব। চলে আসলাম মেসে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্র রেস্ট নিচ্ছি, এমন সময় নিপা কল দিল। আর কল রিসিভ করে আর কোনো কথা না বলে বলল, আপনি সিগারেট খান? আরে আমার গোপন খবরও জানলো কিভাবে? কই না তো, কে বললো আপনাকে? একদম মিথ্যা বলবেন না বলে দিলাম, সত্যি করে বলুন। দেখলাম আর লুকিয়ে লাভ নেই, হয়তো ভালো করেই জেনে গেছেন। না মানে আসলে খাই, তবে মাঝে মধ্যে। আপনি আর সিগারেট খাবেন না। কেন? আমি বললাম তাই, আর এটাই খাওয়া খারাপ। আচ্ছা। দুপুরে খাইছেন? আপনি খাইছেন? হ্যাঁ। আচ্ছা রাখি। বলেই কল কেটে দিল। এই মেয়েটা এমন কেন? এভাবে চলতে লাগলো আমাদের দিন। মাঝে মাঝে নিপা কল দেয় আর আমার খোঁজ খবর নেয়, আমিও দেই, তবে খুবই কম, না দেওয়ার মতোই। এরই মধ্যে আমি ম্যাচ চেঞ্জ করে ফেলি। একা একটা ফ্ল্যাট নিছি, তাও মাত্র 2 দিন হলো। সব কিছু গুছিয়ে নিলাম 2 দিনে। পরের দিন সন্ধ্যায় নিপা কল দিল। আমি তখন ওয়াশরুমে ছিলাম, তাই কলটা ধরতে পারি নাই। তারপর 3টা কল দিয়ে থেমে গেল। আমি বের হয়ে দেখি নিপা কল দিছে। ব্যাক করলাম আর নিপা বলল, কি করছিলেন? কয়বার কল দিলাম, ধরেন নাই কেন? আসলে আমি ওয়াশরুমে ছিলাম, তাই ধরতে পারি নাই। তা এই সময় কল দিলেন? একটা সমস্যা হয়েছে, তাই কল দিলাম। কি বলেন সমস্যা মানে? আপনাকে কেউ কিছু বলছে? না, তেমন কিছু না। আসলে হোস্টেলে অন্য একটা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে, যার জন্য হোস্টেল সুপার হোস্টেলে কিছুদিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। সমস্যা যদি সমাধান হয় তাহলে আবার খুলতে পারে। ও, তাহলে তো অনেক বড় সমস্যাই হলো। আচ্ছা, এখন কি করবেন? কিছুদিনের জন্য কি বাসা থেকে ঘুরে আসবেন? না, কলেজে অনেক ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, এমন সময়ে ক্লাস মিস দেওয়া ঠিক হবে না। ও তাও তো। আচ্ছা, এখন কি করা যায়? মনে মনে ভাবতেছি একবার আমার এইখানে থাকার কথাটা বলেই দেখি কি বলে। পরক্ষণে আবার ভাবলাম না থাক, আবার উল্টাপাল্টা কিছু মনে করে যদি, তাই আর বললাম না। কিন্তু আমাকে অবাক করে নিপা বলল, আচ্ছা একটা কথা বলতাম, যদি আপনার সমস্যা না হতো। আরে বলুন। যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার কাছে কিছুদিনের জন্য থাকতে পারি? আরে কি বলছেন? আমার সমস্যা হবে কেন? আপনার যখন মন চাইবে আপনি তখন আসবেন। না মানে স্যার আজকে সকালে বলছিল আজকের মধ্যেই সবাই হোস্টেল খালি করতে। আমিও অন্য জায়গায় ব্যবস্থা করতে চাইছিলাম, কিন্তু পারি নাই, তাই আপনাকে কল করলাম। আপনার যদি সমস্যা না হয় তাহলে আমাকে একটু হোস্টেল থেকে নিয়ে যাবেন। আচ্ছা, আপনি টেনশন নিয়েন না, আপনি 10 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। তারপরে ফোন রেখে প্যান্ট শার্ট পরে 15 মিনিটের মধ্যে একটা রিক্সা নিয়ে চলে গেলাম হোস্টেলের সামনে। গিয়ে দেখি নিপা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে হোস্টেলের সামনে। আমি রিক্সা থেকে নেমে, সরি একটু লেট হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, তাহলে চলুন। আমি ব্যাগগুলো নিয়ে রিক্সায় রাখলাম আর নিপাকেও রিক্সায় তুললাম। রিক্সায় বসে নিপা বলল, আচ্ছা আপনার কোনো সমস্যা হবে না তো? আমার আবার কি সমস্যা হবে? না মানে তারপরেও। না, আমার মোটেও কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে তাহলে। চলে আসলাম আমার বাসার সামনে। রিক্সায় বিল মিটিয়ে নিপাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে আসলাম। অবশ্য ফ্ল্যাটটা 2 রকমের, তাই কোনো সমস্যা হলো না। ও এক রুমে আর আমি অন্য রুমে থাকার ব্যবস্থা হলো। রাতে খাওয়ার মতো কিছুই নেই, রান্না করতে আলসেমি লাগে, তাই নিজে খুব একটা রান্না করি না, হোটেল থেকে খেয়ে আসি। তাই এখন নিপাকে বললাম,
আচ্ছা, আপনি তো রাতে মনে হয় কিছু খান নাই। আপনি রুমে থাকেন, আমি আসতেছি। কোথায় যাবেন? নিচে যাচ্ছি কিছু খাবার আনতে। ও আচ্ছা, তাড়াতাড়ি আসবেন। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আচ্ছা, 5 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা। চলে গেলাম নিচে। রেস্টুরেন্ট থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। রুমে ঢুকতেই নিপা কিছুটা ভয় পেয়ে গেল। আমাকে দেখে মনে হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কি হয়েছে, ভয় পেয়েছেন নাকি? কিছুটা। আরে ভয়ের কিছুই নেই, আমার এই ফ্ল্যাটে কেউ আসবে না। আপনি ফ্রেশ হয়েছেন? আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি আসতেছি। চলে গেলাম কিচেনে। 2টো প্লেট ধুয়ে সাথে পানি নিয়ে খেতে বসলাম। খাওয়া শেষ করে নিপার রুমে ঘুমাইতে দিলাম। বর্ষার দিনে বৃষ্টি যেন কাউকে কিছু না বলে চলে আসে। অর্ধেক রাতে মনে হলো প্রচণ্ড বৃষ্টি হবে। বাতাস বইছে আর একটু পর পর বজ্রপাত হচ্ছে। খুব কাছেই হয়তো একটা বজ্রপাত হয়েছে, প্রচণ্ড শব্দ হয়েছে। ওই ঘর থেকে নিপা চিৎকার দিয়ে উঠল। একটু পরে দেখি নিপা কাঁথা আর বালিশ নিয়ে আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, ঘুমাননি? হ্যাঁ, কিন্তু প্রচন্ড শব্দ হচ্ছে, খুব ভয় লাগছে। ও, শুয়ে পড়ুন, কিছু হবে না। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার রুমে ঘুমাতে পারি? হ্যাঁ, কেন নয়, আসুন। কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? আসলে আমার বেড তো একটা, আর একটু ছোট বটে। তাহলে কিভাবে কি? সমস্যা নেই, আমি থাকতে পারবো। আচ্ছা, ঠিকই আছে, তাহলে আসুন। নিপা বালিশ নিয়ে আমার পাশে শুয়ে পড়ল। খাটটা একটু ছোট হওয়ায় নিপা আর আমি অনেকটা গা ঘেঁষে শুয়ে পড়লাম। একটু পরে মনে হলো নিপা কাঁপছে। কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। কি করি এখন? তাড়াতাড়ি উঠে পড়লাম আর একটা গ্লাসে পানি আনলাম আর আমার রুমালটা ভিজিয়ে ওর কপালে জলপট্টি দিতে থাকলাম। এতে দেখি ও আরও কাঁপছে, মনে হয় শীত লাগছে। তাই আমার কম্বলটা ওর গায়ে তুলে দিলাম আর জলপট্টি দিতে থাকলাম। তারপরেও দেখি শীতে কাঁপছে। এখন কি করব কিছুই মাথায় আসছে না। আর কিছু না ভেবেই আমিও ওর সাথে কম্বলের নিচে ঢুকলাম আর ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এতে হয়তো কিছুটা ওর শরীরের কাঁপুনি কমেছে। ওকে এইভাবে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে চোখ খুলে দেখি এখনও আমি ওকে জড়িয়ে ধরে আছি আর নিপা আমার আগে জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে গেলাম আর নিপা হয়তো বাস্তবে ফিরে এসেছে। আমি বললাম, সরি, আসলে রাতে। থাক, বলতে হবে না, আমি জানি। ও আচ্ছা, আপনি কিছু মনে করেন নাই তো? আমি কি মনে করব? আপনি আমাকে ধরতেই পারেন। বুঝলাম না। আপনার বুঝতেও হবে না। আচ্ছা, আমার বুঝতে হবে না। এখন দেখি তো জ্বর আছে কি না। এই বলে ওর কপালে হাত দিলাম। না, এখন আর জ্বর নেই। কিন্তু ও কি বলল আর আমার বুঝতে হবে না কেন? যাই হোক, তারপর ওকে বললাম, এখন কেমন লাগছে? এখন অনেক ভালো লাগছে। আপনি আমার সেবা করছেন, আর আমি কি ভালো না হয়ে থাকতে পারি? হইছে, এখন আর এত কথা বলতে হবে না। আপনি উঠে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসতেছি। খাবার আনতে হবে না, আপনি বাজার করে নিয়ে আসুন, আমি রান্না করব। কি বলছেন আপনি? এখন অসুস্থ, আপনি পারবেন না। আমি বলছি না আমি ঠিক আছি। আপনি বাজার করে নিয়ে আসুন, আমি পারবো। কি আর করার, বাজার করেই আনলাম। আর আসার সময় কিছু হালকা খাবার নিয়ে আসলাম। সকালে রান্না করে 2 জনে খেয়ে কলেজে চলে গেলাম। আসার সময় ওকে নিয়েই ফিরলাম। রাতে আবার একই অবস্থা, আবার জ্বর। কি আর করা, গত রাতের মতো আজকেও জলপটে দিলাম, পরে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কিন্তু আজকে কেমন যেন লাগছে নিজের ভেতরে। হয়তো নিজের ভিতরে পুরুষত্ব জেগে উঠতেছে। অনেক কষ্ট করে কন্ট্রোল করলাম, তবুও মন চাইছে কিছু একটা হয়ে যাক। ও তো আমারই স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে ওর উপরে। এসব ভাবছি এমন সময় নিপা জ্বরের ঘরে আমাকে জড়িয়ে ধরে আর জ্বরের ঘরে বলতে থাকে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে একটুও ভালোবাসো না। আকাশ, কেন আমায় ভালোবাসো না? আমি কি দেখতে খারাপ? কি নেই আমার মাঝে? তোমার কি একবারও মন চায় না নিজের বউকে আদর করতে? আকাশ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, একবার আমাকে ভালোবেসেই দেখো। এই নিপা,
কি বলছো এইসব আবল তাবল? আকাশ, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটু আদর করো, একটু ভালোবাসো আমায়। এই বলে নিপা আমাকে আরো জোরে ঝাপটে ধরে আর এতটা কাছে চলে আসে যে আমি ওর হার্টবিট এর প্রতিটা ধ্বনি শুনতে পাচ্ছি। ওর ঠোঁট আমার ঠোঁটের এতটাই কাছে যে গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। হঠাৎ আমার ঠোঁটে নরম কিছু একটা স্পর্শ পেলাম। বুঝতে আর বাকি রইল না এটা নিপার ঠোঁট। তারপরে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও এমনভাবে জড়িয়ে ধরে আছে যে আমি এক চুল পরিমাণ সরতে পারছি না। এইদিকে আমার ঠোঁটের সামনে কিস করেই চলেছে। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, আমিও রেসপন্স করতে শুরু করলাম। অনেকক্ষণ এইভাবে কিস করে যাচ্ছি, কিন্তু ও আমাকে ছাড়ছেই না। মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে আমি। এই প্রথম কোনো মেয়ের এতটা কাছে আসলাম আমি, আর এই প্রথম কাউকে কিস করলাম। ও পাগলের মতো কিস করে চলেছে, আমিও রেসপন্স দিয়ে চলেছি। এক পর্যায়ে ওর কপালে, ঘাড়ে, গলায়, ঠোঁটে কিস করতেছি। দেখি ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুইজনেই অস্থির হয়ে গেছি। এক পর্যায়ে আমরা স্বামী স্ত্রীর মধুর মিলনে আবদ্ধ হলাম। রাতে ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমের মধ্যেই নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। মনে হলো কেউ আমার উপরে শুয়ে আছে। ঘুম ঘুম চোখে একবার চেয়ে দেখি নিপা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন পুরোপুরি ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি ওকে আমার উপর থেকে নামিয়ে দিলাম। হঠাৎ রাতের কথা মনে পড়ে গেল। নিজের মধ্যে কেমন যেন অপরাধ বোধ কাজ করছে। কি করে পারলাম ওর সাথে আমি এমনটা করতে? আমি তো নিজেই ওকে বলেছিলাম আমি ওর অনুমতি ছাড়া ওকে টাচ করব না। আর আমি কিভাবে এই কাজটা করলাম? সরি। সরি কেন? না মানে কি হয়েছে? আর এইভাবে বলছো কেন? এই প্রথম আমাকে তুমি করে ডাকলো, নিজের মধ্যে কেমন যেন লাগলো। আসলে আমি সত্যি সরি কালকে রাতের ঘটনার জন্য। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এসব করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, প্লিজ। আরে আরে, তুমি এইভাবে বলছো কেন? আর এত সরি বলতে হবে না। প্লিজ, আমি তো নিজেই একদিন তোমাকে বলেছিলাম, সরি আপনাকে বলেছিলাম আপনার অনুমতি ছাড়া আপনাকে টাচ করব না। কিন্তু সত্যি বলছি, রাতে যা হয়েছে আমি সেটা ইচ্ছে করে করিনি। আমি জানি রাতে কি হয়েছিল, আর আমি কিছুই মনে করিনি। আর এতে তোমার কোনো দোষ নেই। মানে? হ্যাঁ, আমি জানি রাতে কি হয়েছিল, আর তোমার কোনো দোষ নেই। আর যদি দোষের কথা বলেই থাকো তাহলে দোষ আমি করেছি, কারণ রাতে আমি ইচ্ছে করেই এমনটা করেছিলাম। মানে? কিন্তু কেন? এত মানে মানে করছো কেন? আর তুমি আমাকে আপনি আপনি করছো কেন? এখন থেকে তুমি করে ডাকবে, ওকে? সেটা না হয় ডাকা যাবে, কিন্তু আপনি আগে আমার কথার উত্তর দিন। আপনি ইচ্ছে করে করেছেন মানে কি? হ্যাঁ বলবো, তবে একটা শর্তে। ওকে, কি শর্ত বলুন? এখন থেকে আমাকে তুমি করে ডাকতে হবে। আচ্ছা ডাকবো, এখন আগে আমার উত্তর দিন। আবার আপনি বলতেছো? আগে তুমি করে বলো, তারপরে। ওকে ওকে, এখন তুমি বলো প্লিজ। আরে বোকা, রাতে আমি যা করেছিলাম সব ইচ্ছে করেই করেছি, যাতে তোমার আদর পাই। কিন্তু আপনি তো বলেছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম, তখন তোমাকে অন্যরকম মনে করতাম। এখন তোমাকে নিজের স্বামী মনে করি। আর প্রতিটা স্বামীর তার স্ত্রীর উপরে অধিকার থাকে, আর প্রতিটা স্ত্রীর তার স্বামীর উপর। আমি আমার আর তোমার অধিকার ফিরিয়ে দিলাম, আর আমিও ফিরে পেলাম। এত অবাক হওয়ার কিছুই নাই। আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে এইটা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তাই আমি চাই আমার স্বামী আমাকে সব সময় ভালোবাসুক। তাই নাকি? গো। এতক্ষণ আমি লক্ষ্য করলাম আমার গায়ে কিছুই নেই। কিছুটা লজ্জা পেয়ে গেলাম, তাই তাড়াতাড়ি বেডের কাঁথাটা নিজের উপর দিয়ে দিলাম। কিন্তু নিপা সেটা হতে দিল না, কাঁথা টেনে নিচে নামিয়ে দিল। এই কি করছো? কাঁথা দিচ্ছ কেন? তো কি করব? দেখছো না আমার গায়ে কিছুই নেই। রাতে গায়ে দিতে মন ছিল না। রাতে তো ঠিকই সব খুলে ফেলেছিলে, এখন এত লজ্জা কিসের? হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। যা করার তা তো রাতেই করে ফেলেছো, এখন আর লজ্জা করে কি হবে? আর তাছাড়া আমি তো তোমার সবই দেখে ফেলেছি, তাই আমার সামনে লজ্জা পেতে হবে না। ইস, কি বলে এই মেয়ে? লজ্জা শরম বলতে কি কিছুই নেই? কিভাবে বলছে কথাগুলো। জি, এখন আমাকে একটু আদর করো। কি এখন? আমি পারবো না। ওই
কি বললি তুই? আমি এখন আদর করতে বসছি, তুই এখন করবি, নয়তো খবর আছে। ওই কি হলো? কি আর করার, ওকে কাছে টেনে ঠোঁটটা আলতো করে একটা কিস করলাম। নিপা আরও খেপে গেল আর আমাকে শক্ত করে ধরে আমাদের 4 ঠোঁট এক করে দিল। দখল করে নিল আমার ঠোঁট জোড়া। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। এখন আমরা দুজনেই হাঁপাচ্ছি। ওই এত জোরে কেউ কিস করে? যদি মরে যেতাম। অমনি আমার মুখে হাত দিয়ে আটকে দিল। আর একবার এমন কথা বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কেন? আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই নাকি? সত্যি গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। তাই নাকি? তা কবে থেকে হলো এসব, আর আমি কেন জানি না? তোমার মনে আছে একদিন দোকানে বসে তুমি আড্ডা দিচ্ছিলে, আর তখন বোরকা পরা একটা মেয়ে দোকানে আসে, আর তখন একটা ছেলে ওই মেয়েকে ডিস্টার্ব করছিল, আর তখন তুমি ছেলেটাকে অনেক মেরেছিলে। হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, তুমি এসব কিভাবে জানলে? যেই মেয়ের জন্য ছেলেটাকে মেরেছিলে ওই মেয়েটাই আমি ছিলাম। কি, ওইটা তুমি ছিলে? ওইটা আমি ছিলাম। আর তখন একটা বিষয় আমার ভালো লাগে, আর তা হলো তুমি চেনো না জানো না, কিন্তু একটা মেয়েকে অপমানিত হতে দেখে সেই মেয়েটাকে সাহায্য করলে আর অপরাধের প্রতিবাদ করলে। আর এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ছোট্ট ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়। বুঝলাম। আকাশ, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। আকাশ প্লিজ, তুমিও আমাকে মেনে নাও, আর আমাকে আমার স্বামীর পূর্ণ অধিকার দাও। দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি। আমাকে এখন থেকে অনেক 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 ভালোবাসতে হবে, আর এখন এই মুহূর্তে আমাকে আবার একটা কিস করতে হবে। ও, এই ব্যাপার? আমি তো তোমাকে ভালোবাসি। সত্যি বলতে আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আর রইল কিস, সেটা এখন না, আগে ফ্রেশ হয়ে আসো তারপরে। নো, এটা তো হবে না, আমার এখনই লাগবে। বললাম তো আগে। বাকিটুকু বলার আর চান্স দিলাম না, তার আগে আমাদের 4 ঠোঁট এক করে দিলাম। শুরু হয়ে গেল তাদের টম অ্যান্ড জেরি খেলা। ভালো থাকুক তারা এবং তাদের ভালোবাসা, বেঁচে থাকুক 1000 বছর ধরে ভালোবাসার মানুষগুলো।